আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আরেকটা ব্লগ শুরু করলাম, আর ব্লগের শুরুতেই আমার বিজনেসের প্রোডাক্টগুলো আবার একটু শেয়ার করতেছি। তো আপনারা দেখতে থাকুন। আর আজকে কিছু কমেন্টের উত্তর দিব। তো ইদানিং হচ্ছে আর কি বেশ কয়েকটা কমেন্টই আসতেছে যে বর্ষা ভাবি আর ফাতে ভাবি কে নিয়ে আর কি তাদের তাদের কথাগুলো আসতেছে আর কি। তাদের মানে আমাকে তাদের সাথে আর কি কম্পেয়ার করতেছেন, হ্যাঁ, যে তারা তো এরকম না, আমি এরকম কেন। হ্যাঁ, তো ওইটা আর কি ভাবলাম যে একটু ক্লিয়ার করি। তো আসলে বর্ষা ভাবি আর ফাতে ভাবির কথা একটু পরেই বলতেছি। তো এই কয়দিন এত এত কমেন্ট পেয়েছি, সবগুলা কমেন্ট বেশিরভাগ কমেন্টই পজিটিভ, আর এত এত দোয়া পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি এটা কল্পনাও করি নাই, আমি আশাও করি নাই সবাই আমাকে এত পছন্দ করে বা আমার জন্য এত এত দোয়া আসবে। বেশিরভাগ কমেন্টই সবাই আমার জন্য দোয়া করেছেন, আমার জন্য আফসোস করেছেন, আমার জন্য চিন্তা করতেছেন। তো আমি আসলে আমাকে সান্ত্বনা দিচ্ছেন, যে যেভাবে পারেন সবাই আমাকে সান্ত্বনা দিচ্ছেন। হ্যাঁ, তো এত সুন্দর সুন্দর কমেন্ট, আমি সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞ সবার এই সুন্দর কমেন্টের জন্য। এবং প্রত্যেকে তাদেরও দুঃখের কথাও আমার কমেন্টে শেয়ার করেছেন। আমার সাথে তাদের তাদের কয়েকজন আপুরও এরকম ঘটনা মিলে গেছে, তারাও বলতেছিল। তো আসলে সবার জন্য আপনাদের সবার জন্য আমার একদম মন থেকে দোয়া, আল্লাহ যেন সবাইকে সকল সমস্যা থেকে আর কি সমস্যা থেকে সমাধান করে বা ভালো রাখেন, এই দোয়া করি। তো আসলে এই কিছুদিন এই কয়েকটা ভিডিওর মধ্যে আপুরা বলতেছিল যে কয়েকজন আপু, একজন সিলেটি আপু মনে হয় লিখছিল যে আপু আমি হচ্ছে সিলেটে না কোন জায়গায় জানি, আপু কাতারে থাকে 7-8 বছর এরকম থেকে সব ফেলে রেখে এখানে চলে আসছে। এখন আপু এখানে অ্যাডজাস্ট করতে পারতেছে না, আপুর অনেক খারাপ লাগতেছে বা আপু এরকম অনেক কান্নাকাটি করছে। তো বলতেছে যে আপু আস্তে আমাকে সান্ত্বনা দিচ্ছে। সে আপুটা আর কি আপনার হয়তো কমেন্ট দেখলে খুঁজে পাবেন, কোন ভিডিওতে দিছে আমার মনে নাই। তো এরকম কয়েকটাই কমেন্ট আসছে, এরকম আমার সাথে আমার ঘটনার সাথে তাদেরও মিলে গেছে। কেউ আমেরিকা, কেউ লন্ডন, কেউ মালয়েশিয়া, কাতার, যেরকম অনেক বছর থেকে তারপরে আবার দেশে চলে আসতে হয়েছে, তাদের অনেক কষ্ট হচ্ছে বা কষ্ট হয়। তো এরকম যে আমাকে সান্ত্বনা দিচ্ছে তারা, যে আপু আপনার ঠিক হয়ে যাবে, আপনার মতো আমাদেরও এরকম সেম হয়েছে। তো মানে এরকম তাদের সাথে এই কথাগুলো শুনে আমার আসলে তাদের এই কথাগুলো শুনে আমার একটু মানে কি বলবো, আপুরা যে আমাকে সান্ত্বনা দিছে আমার একটু ভালো লাগছে যে আসলে আস্তে আস্তে সব কিছুই ঠিক হবে। আসলে কয়েকজন আপু হচ্ছে একটু নেগেটিভভাবে আসলে প্রশ্ন বা কমেন্ট করছেন, আসলে তারা হয়তো ওরকমভাবে বুঝতেছে না, এই জন্যই আপুরা এভাবে কমেন্ট করছে। তো কয়েকজন আপুই লেখছে যে আপনি বর্ষা ভাবি তো চলে আসছে, তো আপনার মতো কি বর্ষা ভাবি এরকম করতেছে কিনা। কি করছি ভাই, আমি বলেন তো কি করছি? আমি কি প্রতিদিন ব্লগে এসে হাউমাউ করে কান্না করতেছি বা আমি বলতেছি যে আমি এখানে থাকতেই পারবো না, আমি অ্যাডজাস্ট করতেই পারবো না, আমাকে যেমনিই হোক আবার মালয়েশিয়া চলে যেতে হবে বা অন্য কোনো দেশে চলে যেতে হবে? আমার যে কোন দিক দিয়ে সমস্যা হচ্ছে এটা আসলে আপনারা বুঝবেন না। আপনারা এই পরিস্থিতিতে, আমার পরিস্থিতিতে না পড়া পর্যন্ত আপনারা কেউ বুঝবেন না যারা এই নেগেটিভ কমেন্টগুলো করছেন। তা আমি কি করছি, আমার আমার হচ্ছে আমি যেদিন চলে আসি ওদিন তো আমি কি একা কান্না করছি? আপনারা ব্লগ দেখলে বুঝবেন, যে ব্লগ তো অবশ্যই দেখছেন, ভাবি যারা আমাদের আশেপাশে যারা ছিল মানে সবাই সবাই কান্না করছে, বা আমার পরিচিত যারা ছিল, আমাকে যে কিছু আপুরা বিদায় দিতে আসছিল, তারাও তাদের সাথে যে আমাদের হয়তো কয়েক মাসে একবার দুইবার দেখা হয়, তারাও মানে কি বলবো, তারাও এত কান্না করছে বা এত খারাপ লাগছে তাদের। তো আমি এত বছর একটা দেশে থাকছি, একেবারের জন্য সব ফেলে চলে আসতে হয়েছে, তো এটা কি আমার কান্না আসবে না? আমার কি খারাপ লাগবে না? তো আমি দেশে এসে তারপরে হচ্ছে আমি কি এত সহজে সব কিছু বলতে পারবো? আসছি কয়দিন হয়েছে, হয়তো
মাস 1.5 মাস হয়েছে আর কি। তো আপনারা সবাই বলতেছেন যে ভাবি, বর্ষা ভাবি আসছে, বর্ষা ভাবি তো এরকম করে নাই। বর্ষা ভাবি এসে তো তেমন কোনো ভিডিওই দেয় নাই, তাই না? আর বর্ষা ভাবি খারাপ লাগছে না না লাগছে সেটা তো আপনারা জানেন না, সেটা তো আমরা জানি ভাবির কত খারাপ লাগছে, ভাবি কত কান্না করছে আসার সময়, তাই না? ভিডিও দেয় নাই দেখা কি আপনারা বলতেছেন সে তো এরকম করে নাই। তো বর্ষা ভাবি হচ্ছে বেশি দিন ছিল না, তার খারাপ লাগাটা কম। সে হচ্ছে বেশি হলে 2-2.5 বছর মালয়েশিয়া ছিল, আমি যতটুকু সম্ভব জানি, হয়তো বেশি কম হতে পারে। তো এরকমই 2-2.5 বছর সে ছিল, সে 18 শেষ দিক দিয়ে হয়তো গিয়েছে, আবার হচ্ছে 19, 20, 21-এর দিকে হয়তো চলে আসছে আর কি। তো তার খারাপ লাগাটা কম লাগবে। আর আমি তো হয়তো 7-8 বছর ছিলাম, হ্যাঁ। তো এত বছর একটা সংসার সব কিছু গুছায় নিয়ে সেটেল করে সুন্দরভাবে যখন চলতেছিলাম, হঠাৎ করে এত বড় একটা বিপদ আমাদের হয়ে গেল। তো এটা কি আসলে সহজে মানে ভোলা যায়? এই কষ্টটা কি সহজে ভোলা যায়? আপনারাই বলেন। আমি 2-একটা ভিডিওতে হয়তো একটু ইমোশনাল হয়ে গেছি, বলতে গিয়ে একটু কান্না চলে আসছে, এই তো। এমন না যে আমি সারা ভিডিওতে হয়তো কান্নাই করতেছি বা বলতে গেছি যে আমি এখানে থাকতেই পারবো না, আমার যেমনি হোক ওই দেশে চলে যেতে হবে, আমি বাংলাদেশ ভালো না, বা বাংলাদেশে থাকা আমার অসম্ভব, আমি তেমন কথা বলি নাই। আমার জীবনটা পার হইতেছেই বাংলাদেশ, বড় হয়েছি বাংলাদেশে, মাত্র 7-8 বছর আমি মালয়েশিয়াতে ছিলাম। আর এটা থাকার ওইখানে থাকা নিয়ে কেউ বলতেছেন যে আপনি এমন ভাব করতেছেন যেমন আপনার বিদেশি জন্ম, আপনি কি জানি 2 দিনের বৈরাগী ভাতের বলেন অন্য কি, মানে কি কমেন্ট করতেছে, মানে তাদের আগা মাথা আমি কিছুই বুঝতেছি না। আমি কি এমন করলাম, হ্যাঁ, আমি কি এমন করছি, আমার যে কত দিক দিয়ে সমস্যা হচ্ছে বা কত দিক দিয়ে সমস্যা চলতেছে, সেটা তো আর আপনারা বোঝেন না। সব কিছু কি ভিডিওতে বলা যায় বা দেখানো যায়? এটা কি সম্ভব? এত বছরের সংসারটা, মানে আমার যে কত টাকা লস হয়েছে, কত টাকা খরচ হয়েছে, এবং সবচেয়ে বেশি টেনশন আমার হচ্ছে রায়ানের পড়ালেখা নিয়ে। কারণ হচ্ছে রায়ানের ওইখানেই আমি ফার্স্ট স্কুলে দিছি, হ্যাঁ, ইয়েতে প্লে নার্সারি যেটা বলে, ফার্স্ট স্কুলে ওইখানে পড়াশোনা। এখন ও ক্লাস 5 ওইখানে পাশ করে আসছে, এখানে 6-এ। ওইখানে ওর একটা সিলেবাসে পড়ালেখা হয়ে গেছে, ওইটা করে ফেলছে। আবার এখানে এসে আবার আরেকটা সিলেবাসে ও পড়ালেখা করবে। এখন ওর জন্য এটা কতটা বার্ডেন, কতটা চাপ, আমাদের জন্য এটা কত টেনশন। তো আপনারা শুধু মনে করতেছেন আমি মালয়েশিয়া থাকতে পারলাম না বুঝি এই জন্য আমার কষ্ট। আরে মালয়েশিয়া না থাকে এটা কি কষ্ট? মালয়েশিয়া, হ্যাঁ, ভালো একটা পরিবেশ ছিলাম, ভালো একটা বাসায় ছিলাম, ভালো জায়গায় থাকলে সবারই এটা খারাপ লাগে না? আর আমি জীবনটা পারই করলাম বাংলাদেশে। তো এটা তো মেন সমস্যা না। মেন সমস্যাগুলো অনেক কিছু আছে। আমার যে কত টাকা লস হয়েছে, কত টাকা যে আমার খরচ হয়েছে, আবার এখানে আইসা আমাকে কত টাকা খরচ করতে হইতাছে বা হবে। তো এগুলি তো আর আপনাদের ধারণা নাই, কারণ যারা এই কমেন্টগুলো করছেন তারা তো আর এই পরিস্থিতিতে পড়েন নাই। যারা এই পরিস্থিতিতে পড়ছে তারা অলরেডি কমেন্ট করে দিছে। আপনারা ভিডিওতে সবগুলো ভিডিও খুঁজে কমেন্ট পড়েন, যে বেশ কয়েকটা আপু বলছে যে আপু আপনার মতো আমাদের সেম অবস্থা হয়েছে, আমরাও মেনে নিতে পারি না, আমরা এখনো কষ্ট করতেছি, আমরা এখনো ভুলতে পারি না ওই জায়গার কথা। তো বাচ্চাদের পড়া লেখা, তারপরে চলাফেরা কতটা কষ্ট হয়, এগুলি আসলে কি বলবো। আর এমন না যে আমরা যারা চাকরিজীবী তারা কিন্তু কোটি টাকা বেতন পায় না, যে কোটি টাকা কামাই রাখছি, এখন যেমনি খুশি যায় সেমনি চলতে পারবো, কোনো সমস্যা নাই। প্রত্যেকটা ক্ষেত্রেই টাকার প্রয়োজন, প্রত্যেকটা ক্ষেত্রেই হিসাব করেই চলতে হয়। তো এটাই আসলে অনেক কিছুর দিক দিয়ে সমস্যা। হ্যাঁ, আপনারা হয়তো শুধু দেখতেছেন আমি মালয়েশিয়াকে মিস করতেছি, মালয়েশিয়াকে মিস করার কিছু নাই। আমার অনেক দিক দিয়ে একটা সমস্যার মধ্যে পড়ে যাচ্ছি বা একটা চাপের মধ্যে পড়ে গেছি, এটা নিয়ে আর কি একটু টেনশন। এখন আমরা মধ্যবর্তী বলতে গেলে, আমাদের মতো মধ্যবর্তী মানুষের হঠাৎ করে এভাবে এমন একটা পরিস্থিতিতে পড়ে গেলে তাদের যে কতটা মানে
হ্যাসেল সহ্য করতে হয় বা নিতে হয় বা কতটা করতে হয়, আসলে এটা আমি আপনাদের কেমনে বুঝাবো বা আমি জানি না। যারা বুঝার তারা কিন্তু ঠিকই বুঝে ভালো ভালো কমেন্ট করে আমাকে সান্ত্বনা দিয়েছেন, করেছেন। তো এই আর কি। তো আপনারা ভাবি, ফাতেহা ভাবি, বর্ষা ভাবির সাথে আমাকে তুলনা করছেন, তারা এই করছে, তারা ওই করছে, আপনি এই করেন নাই। তাদের সাথে তো আমাকে তুলনা দিয়ে লাভ নাই। তো যার যার কি বলবো, যার যার জীবন তার তার কাছে, যার যার রিজিক বলেন, আর্থিক অবস্থা বলেন, তা সব কিছুই, পারিবারিক সব কিছুই বলেন কেন, তাদের সাথে আমার মিলবে না, আমার সাথে তাদের মিলবে না, তাই না? কেউ কমেন্ট করতেছেন ফাতেহা ভাবি ফ্ল্যাট করে ফেলছে, আমি কেন করতে পারলাম না। আরে ভাই, সবাই কি একরকম হয়? সবাই আর্থিক অবস্থা কি একরকম হয়? আল্লাহ তাকে সুযোগ দিয়েছে, তৌফিক দিয়েছে, সে করছে। আমাকে যখন আল্লাহ সুযোগ দিবে, তৌফিক দিবে, আমি করব। আমার যদি সেরকম অবস্থা থাকতো আমি অবশ্যই করতাম। তো আপনারা বারবারই বলতেছেন আপনি এত বছর থেকে কি করছেন, ফাতেহা ভাবি ফ্ল্যাট কিনে ফেলছে, আপনি কিনতে পারলেন না। তা ফাতেহা ভাবি তো আল্লাহর রহমতে ইউটিউবে একটা ভালো ইনকাম করছে বা এখনও করতেছে, যে আগের মতো না হলেও মোটামুটি ভালো ইনকাম হচ্ছে। আপনারাও আমাকে এরকম একটু ভাবির মতো সাপোর্ট করেন, আর নাহলে ভাবিকে বললেন আমার একটা ফ্ল্যাট কিনে দিতে। আর কি বলবো, ভাবিকে বলেন আমার একটা ফ্ল্যাট কিনে দিতে। ভাবি এমন একটা কেনা, আরো চাইলে আরো কিনতে, আরো কিনতে পারে। আল্লাহ আরো দেখ, দোয়া করি। তো আপনারা ভাবির মতো আমাকেও সাপোর্ট করেন, আমিও ফ্ল্যাট, গাড়ি বাড়ি সব কিনে ফেলতে পারবো আর কি। তো দুষ্টামি করলাম, এই আর কি। তো আসলে কারোর সাথে কারো এটা তুলনা দিয়েন না আপনারা, সে এটা করছে আমি এটা কেন করতে পারলাম না। ভাই, আরে ভাই, আমার রিজিকে কপালে তো থাকতে হবে, তাই না? আর হচ্ছে যার যার রিজিক, মানে কার কোন দিক দিয়ে কতটুকু রিজিক আসে সেটা কি আপনি বুঝবেন? আমি বুঝবো আমার কোন দিক দিয়ে কি আসতেছে না আসতেছে, আপনি জানবেন। হ্যাঁ, তো যার যার মানে লাইফ স্টাইল দেখলেই কিন্তু বোঝা যায়, তাই না? যে যার কার কতটুকু ইনকাম বা কার কতটুকু খরচ, বা কে কেমন ভাবে চলতেছে। তো ভাবির সাথে তুলনা দিয়ে আমার লাভ নেই। ভাবি চাইলে আরও অনেকগুলো ফ্ল্যাট কিনতে পারে, আল্লাহ দিলে ভাবির অনেক সামর্থ্য আছে। তো আমাকে যখন আল্লাহ সামর্থ্য দেবে ইনশাল্লাহ করে ফেলবো। আপনারা কেউ বলতেছেন এত বছর থেকে কি করলেন, একটা জায়গা জমি কিনতে পারলেন না? আরে ভাই, আমার জায়গা আছে, আমার নিজের বাবার বাড়ির জায়গা, হ্যাঁ, মেন টাউনে, কলেজের সাথেই। হ্যাঁ, এইসব জায়গার মূল্য যারা মুন্সিগঞ্জে থাকে তারা জানে, প্রায় অর্ধ কোটি টাকার কাছাকাছি জায়গা সম্পত্তি আছে। তো থাকলে কি হবে? তো বাড়ি উঠাতে টাকা লাগবে না? রায়নের বাবার, মানে রায়নের দাদার এখানে মুন্সিগঞ্জে যেটা ছিল এটা তো বিক্রি করে ফেলছে, এখানে কেউ থাকে না, বিক্রি করে ফেলছি। ময়মনসিং 40% জায়গা আছে একদম পৌরসভা, মেন টাউনেই, পৌরসভায় আর কি, কাছাকাছি। তো সেটাও প্রায় কোটি টাকার কাছেই সম্পত্তি আছে। তো থাকলে কি হবে? তো এগুলি অনেক কিছুর ব্যাপার থাকে, মন চাইলেই আর আমরা বাড়ি টাড়ি মানে উঠানো সম্ভব হয় না, তাই না? এটা আপনারা বোঝেন, আপনারা নিজেরাও বুঝবেন আপনাদের পারিবারিক ক্ষেত্রে। তো সব কিছু বললেই হয় না, আবার আল্লাহর হুকুমেরও একটা ব্যাপার আছে, রিজিকেরও একটা ব্যাপার আছে। আপনি যতই চেষ্টা করেন না কেন, আপনি আপনার রিজিকে আপনার কপালে যদি না থাকে তাহলে আপনি হাজার চেষ্টা করলেও এটা হবে না। দেখেন না, এই যে কত মানে কি বলবো, এই যে যারা কৃষি কাজ করে, অনেক শ্রমজীবী যারা অনেক বেশি খাটাখাটনি করে, তারা কি অনেক কি বলবো, অনেক কোটিপতি হইতে পারছে কোনোদিন? তারা কিন্তু ওই গরিবে থাকে। তো আল্লাহ রিজিক, মানে পরিশ্রম করলে যে রিজিক অনেক পাবে বা তার চলে আসবে, এটা কিন্তু সঠিক না। রিজিকের সম্পূর্ণ মালিকই আল্লাহ। আপনি হাজার চেষ্টা করেন বা হাজার খাটাখাটনি করেন, আপনার কপালে আপনার রিজিকে যতটুকু লেখা আছে ঠিক ততটুকুই হবে। তো এই আর কি, সব কিছু মানে চাইলেই হয় না, বা চাইলেই আমরা পাবো না, তাই না? সব কিছু আল্লাহর হুকুম লাগবে। তো এই হলো কথা। তো কয়েকদিন যাবত হচ্ছে ভাবি, ফাতেহা ভাবি, বর্ষা ভাবিকে নিয়ে আপনারা কমেন্ট করতেছেন, তাই একটু বললাম, ভাবলাম যে আপনাদের সাথে একটু ক্লিয়ার করে দেই। তো আসলে
শুধু মালয়েশিয়া থাকা নিয়ে এটাই না, এই যে দেখেন আমার একটা নুন থেকে চুন পর্যন্ত সব কিছু কিনতে হইতেছে, তাই না? তো এগুলো কি টাকা লাগে না? কত টাকা খরচ, আমি কত টাকা এখানে নষ্ট করে আসছি, কত টাকা খরচ হয়েছে, কত সব জিনিস ফেলে দিয়ে আসছি, মানুষকে মাগনা দিয়ে আসছি ফ্রি। তারপরে হচ্ছে আমাদের এই যে আসতে কত টাকা খরচ হয়েছে। তো ওরকম কোটি কোটি টাকার মালিক থাকলে তো টেনশনই করতাম না, তাই না? যে না ঠিক আছে, এখন ওই কি বলে গুলশান বনানীতে বাড়ি টাড়ি করে নিয়ে থাকতে পারতাম। তো আপনারা আসলে যারা বলেন কি বুঝে কি বলেন সেটাই বুঝি না। তো এই আর কি। তো দোয়া করবেন আপনারা, আপনাদের কাছ থেকে আমি অনেক অনেক দোয়া পাইছি আলহামদুলিল্লাহ। এটা আমি আসলে কল্পনাও করি নাই, চিন্তাও করি নাই আপনারা আমাকে এত পছন্দ করেন বা আমাকে ভালোবাসেন, আমার জন্য দোয়া করতেছেন আপুরা, সেটাও আপনারা সবাই বেশিরভাগই আপুরা আমাকে সান্ত্বনা দিয়েছেন। তো আমার আসলে খুবই ভালো লাগছে আপনাদের সান্ত্বনা। সবাই বলতেছেন যে আপু অবশ্যই আল্লাহ আপনার জন্য ভালো কিছু রাখছে। আল্লাহ যদি আমার কাছে ভালো কিছু নাও রাখে, আমি যেই অবস্থাতেই আছি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো সবার দিন কিন্তু একরকম যায় না, তাই না? তো আল্লাহ আমাকে মানে 8-10 জনের থেকে তো অনেক ভালো আছি, সুস্থ আছি, ভালো একটা মোটামুটি ভালো একটা পরিবেশে আমি আবার থাকতে পারতেছি। তো এই আর কি, যে আমি জানলা দিয়ে এই একটা কথা বলছিলাম এর আগে ভিডিওতে, যে এই বাসাটায় যদি উঠতে পারতাম। তো আমি বলছি যে এই পাকঘরটার মধ্যে কোনো কেবিনেট নাই, কিছু রাখতে অনেক সমস্যা হবে। তো আর আমি দোয়া করতেছিলাম যে ওই বিল্ডিংটা যদি চালু হয় 2-3 তলায় আমরা চলে যাব। তো ওই আপু কি বুঝে কি কমেন্ট করছে আমি নিজেই বুঝি না, যে আপুরা আসলে কানে তুলা দিয়ে কি ব্লগ দেখে নাকি শুধু না দেখেই কমেন্ট করে ফেলে। তো আমি তো এমন বলি নাই যে পাকঘরে রান্না করে কেবিনেট নাই, আমি এখানে থাকতেই পারবো না, আমাকে 2-3 তলা বাসায় যেতেই হবে। তো ওই বাসায়ও যদি কেবিনেট না থাকে, তো কেবিনেট না থাকলে কি আমি যাব না, এমন কোনো কথা বলছি? 2 তলাতে এখানে তো এই ভিডিওতে তো কয়েক আপু কমেন্ট করছে যে আপু আপনি নিচতলায় থাকেন না, আপনি 2-3 তলা বাসা দেখেন। আমি তো আগেই বলছি আপু, আমি 2-3 তলা বাসা অনেক খুঁজছি, কোনো বাসাই পাই নাই। 2-3 তলা দূরের কথা, কোনো বাসাই খালি নাই, একটা বাসায় দিকে খালি পাইছি, আমি এটাই বুকিং দিছি। যখন আবার রিজিকে থাকবে আল্লাহর তরফ থেকে আল্লাহ মিলাই দিবে, তাই না? তো এই হলো কথা। এর মধ্যে আমার কোনো কথায় যদি আপুরা কোনো কষ্ট পেয়ে থাকেন, আমি হাত জোর করে মাপ যাচ্ছি, ক্ষমা করে দিবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা আমার ব্যাপারটা, আমার এই মানে যেই পরিস্থিতি যাইতেছি, আপনারা নিজেদেরকে নিয়ে চিন্তা করবেন, দেখবেন কি যে আসলে আপু যে ব্লগ দিতেছে, আপনাদের সাথে কথা বলতেছি, এটাই অনেক বেশি মনে করবেন। তো এই আর কি, আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন সব কিছু সহজ করে দেয়। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।